আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওতে রিঅ্যাকশন দেবো সেটার টাইটেলটা হচ্ছে সৌদি আরবে বাংলাদেশি মহিলারা কি কাজ করে জানলে অবাক হবেন। তো আমরা অনেকেই জানি না যে সৌদি আরবে যে আমাদের বাংলাদেশি বোনগুলো যায় কি ধরনের কাজ করে। তো আমাদের অনেকের মনের ভিতরে কিউরিওসিটি জাগে যে তারা আসলে কি ধরনের কাজ করে, আমরা অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমাদের বোনরা ওখানে গিয়ে কি ধরনের কাজ করে। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। ভালো আছে। সম্মানীয় দর্শক, আপনি কি জানেন সৌদি আরবে বাংলাদেশি মহিলারা কি কাজ করে? কেন তারা এত বেশি বেতন পেয়ে থাকে? সৌদি আরবে তাদের স্থানই বা কোথায় এবং তাদের পরিণতি কেমন হয়ে থাকে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 7 এপ্রিল বাংলাদেশের হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বোর্ডিং ইমিগ্রেশন শেষ, যাত্রীরা সব বসে আছে প্রবাসী লাউঞ্জে বিমানের অপেক্ষায়। গন্তব্য সৌদির জেদ্দা। তবে যাত্রী লাউঞ্জে অবাক করার মতো দৃশ্য। ফ্লাইটের অর্ধেকেরও বেশি যাত্রী নারী যাত্রী। হাতে গোনা কয়েকজন যাত্রী যাচ্ছে ওমরা পালনের জন্য এবং বাকি পুরুষেরা যাচ্ছে কাজের উদ্দেশ্যে। বিমান উড্ডয়নের কিছুক্ষণ পর আমাদের কথা হলো এক তরুণীর সাথে। বয়স 24-25 হবে। বিয়ে হয়েছে প্রায় 6 বছর। স্বামীর সঙ্গে সংসার টেকেনি। ঘরে একটি 5 বছরের কন্যা সন্তান আছে। জানতে চাইলাম সন্তান এখন কোথায়। বলল নানির কাছে রেখে আসছি। জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছেন? বলল সৌদি আরবে যাচ্ছি। সেখানে যে কি কাজ করবেন? বলল জানি না, আমাদের তেমন কিছুই বলা হয়নি। আমরা একসঙ্গে প্রায় 20 জন মহিলা যাচ্ছি। বাংলাদেশে তো তেমন কোনো ভালো কাজ নেই। দেখি সৌদি আরবে যে ভালো কিছু করে সন্তানের ভবিষ্যৎ করতে পারি কিনা। ফ্লাইটের অন্যান্য মহিলাদেরও চোখে মুখেও খুশির ছাপ। তাদের সবাইকে নিয়ে যাচ্ছে নামমাত্র টাকায়, মাত্র 1,70,000 টাকা। বাংলাদেশেরই কিছু পুরুষ। সেই এয়ারপোর্ট থেকেই প্রত্যেকটা মহিলাকে চোখে চোখে রাখছে এই দালালেরা। কিছুক্ষণ পর এক মধ্যবয়সী মহিলার সঙ্গে কথা হলো আমাদের। বাসা হবিগঞ্জে। বাসায় 1 মেয়ে ও 2 পুত্র সন্তান রয়েছে। স্বামী দ্বিতীয় বিবাহ করে আলাদা থাকে। তার কাছেও জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছেন? বলল সৌদি যাচ্ছি। বললাম কি কাজ করবেন? বলল জানি না, পরিবারের সুখের আশায় সৌদি যাচ্ছি। বললাম সেখানে যে যদি ভালো কাজ না পান? বলল জেনে শুনেই আগুনে পা দিচ্ছি। ওই দিনের ফ্লাইটে যে সকল মেয়েরা জেদ্দা পৌঁছালেন তারা সবাই কাজের উদ্দেশ্যে এসেছেন। সম্মানীয় দর্শক, সৌদি আরবের মক্কা, জেদ্দা ও মদিনায় কর্মরত কিছু বাংলাদেশি পুরুষদের সঙ্গে কথা হলো আমাদের। তাদের কাছে বাংলাদেশ থেকে আসা মহিলাদের কথা জানতে চাইলে তাদের প্রত্যেকের মুখ একেবারে কালো হয়ে যায়। তারা বলেন মহিলাদের ভালো কাজের কথা বলে নিয়ে আসলেও তাদেরকে মূলত বাসাবাড়িতে কপিলদার হাতে তুলে দেওয়া হয়। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাসাবাড়ির সমস্ত কাজ শেষ করে যখন রাত্রে ঘুমাতে আসে তখন কপিল ও কপিলের ছেলে ঝাঁপিয়ে পড়ে তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য। যদি কোনো মেয়ে এই কুপ্রস্তাবে রাজি না হয় তাহলে তার উপর চলে অমানবিক নির্যাতন। যেমন রুমে বন্দি করে রাখান, ঠিকমতো খেতে না দেওয়া, গরম খুন্তির শাক দেওয়া এবং জোরপূর্বক তার সাথে অবৈধ কাজ করা হয়। আর এইসব কাহিনী সৌদিতে কর্মরত প্রত্যেকটি বাংলাদেশী জানেন, কিন্তু কেউ সহজে মুখ খোলেন না। তবে প্রিয় দর্শক, আমরা থেমে নেই। এই ঘটনার আরো তদন্ত করতে খুঁজে বেরো করি সৌদিতে নির্যাতিত হওয়া জোসনা বেগমকে। জোসনা বেগমের কাছে জানতে চাইলে তিনি হাউমাউ করে কেঁদে উঠে সবটা খুলে বলেন আমাদের। গভীর রাত, বাসার সবাই ঘুমিয়ে, জোসনা বেগমও ঘুমিয়ে গিয়েছেন। কিন্তু হঠাৎ করেই অনুভব করেন তার শরীরের উপর কার হাত। হাত দুটি ধীরে ধীরে শুয়ে যাচ্ছে তার স্পর্শকাতর জায়গাগুলি। জোসনা বেগম কিছু বুঝে ওঠার আগেই তাকে জাপটে ধরেন। জোসনা বেগম চোখ খুলে দেখেন এ তো আর কেউ না, এ তো যে বাড়ি কাজ করেন সেই বাড়িরই কর্তা। জোসনা বেগম কিছু বুঝে উঠতে পারছিলেন না এখন সে কি করবেন। দেশে থাকতে তাকে এমন বিপদের সম্মুখীন হতে হয়নি কখনো। তবে বিদেশের মাটিতে এসে এক কোন ভয়ঙ্কর প্রাণীর শিকার হলেন। যে বাড়ি কাজ করেন সেই বাড়ির কর্তায় যখন শিকারী তখন তার আর কি করার আছে। তবুও সমস্ত শক্তি দিয়ে গৃহকর্তাকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু পুরুষের শক্তির কাছে হার মানতে হয় জোসনা বেগমকে। সেই রাতে ধর্ষণের শিকার হন জোসনা বেগম। সকাল হলে সবটা খুলে বলার চেষ্টা করেন গৃহকর্তাকে।
বাংলাদেশে থাকতে কিছুটা আরবি আয়ত্ত করে গিয়েছিলেন জ্যোৎস্না। সেটা দিয়েই গৃহকর্ত্রীকে খুলে বলার চেষ্টা করেন। সবটা শুনে গৃহকর্ত্রী উল্টো জ্যোৎস্নাকে ধমকাতে থাকেন কি বলবে এবং বিচার বলেন কাকে দিবে? এই ঘটনা যাতে বাইরে কেউ না জানে, যদি জানে তাহলে তার খবর আছে। এরপর থেকে জ্যোৎস্নার অনিচ্ছা সত্ত্বেও কয়দিন পর পর গৃহকর্তা দ্বারা ধর্ষণের শিকার হন জ্যোৎস্না। নিরুপায়, কিছু করার নাই জ্যোৎস্না অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন বিদেশের মাটিতে। বাসায় তার অসুস্থ বাবা মা, ভাই বোনের মধ্যে জ্যোৎস্নাই বড়। সেই সুবাদে পরিবারের হাল ধরতেন পাশের গ্রামের এক বড় ভাইয়ের মাধ্যমে সৌদি আসেন জ্যোৎস্না। সৌদি আসার 3 দিনের মাথায় এই ঘটনা ঘটে। জ্যোৎস্নাকে যে রুমে থাকতে দেওয়া হতো সেটি ছিল কিচেন রুমের পাশে এটা কিন্তু একটা ছোট্ট একটি মহিলার দরজাবিহীন জীবন কাহিনী রুম, বলতেছে এই ভাইটি। যে কারণে খুব সহজেই জ্যোৎস্নার কাছে আসতে পারতেন গৃহকর্তা। জ্যোৎস্নাও কোনো উপায় না পেয়ে গৃহকর্তার যৌন নির্যাতন মেনে নেন। কিছু এর করার নাই, কিছুদিন পর নিরুপায়ভাবে হঠাৎ এগোয়। একদিন গৃহকর্তার ভার্সিটি পড়ুয়া বড় ছেলে দর্শুর মতো দুহাত বাড়িয়ে দেন জ্যোৎস্নার দিকে। সেও তার বাবার মতো জাপটে ধরেন। বাবা, জ্যোৎস্না এবার ছেলে, কোনো উপায় না দুজনেই পেয়ে কাজ করে। চিৎকার করেন। চিৎকার শুনে পাশের রুম থেকে বেরিয়ে আসেন গৃহকর্ত্রী। এবারও জ্যোৎস্না সবকিছু খুলে বলার চেষ্টা করেন, কিন্তু নিজ ছেলের নামে অপবাদ শুনে উল্টো জ্যোৎস্নাকেই আমি মারধর এটা করেন। সম্পূর্ণ দেখবো না, হাতে কারণ পায়ে দেখলে অনেকটা খুঁটিস আমার থাকবেন খারাপ লাগবে। গৃহকর্ত্রী। এর ঠিক দুদিন প্রতিটি প্রবাসী ভাইদের সম্মান জানিয়েই আমি আজকের এই রিয়াকশন ভিডিও তৈরি করতেছি এবং কিছু কথা বলবো প্রবাসী বোনদের উদ্দেশ্যে বা প্রবাসী বোনদের সম্মান রেখেই আমি কিছু কথা বলবো। সেটা হলো কি, আমরা আমাদের বাংলাদেশের যে বোনগুলা সৌদি আরবে যায়, বিশেষ করে তারা নিরুপায় হয়ে যায়, তাদের পরিবার চলে না বা পরিবার একটু ভালোর জন্য তারা সৌদি আরবে চলে যায়। কিন্তু সৌদি আরব একটা ইসলাম কান্ট্রি, তারপরেও দেখেন ওখানে প্রতিনিয়ত ঘরের মধ্যে ধর্ষণ হইতেছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে যে মা বোনরা যায় পেটের তাগিদে, তা আপনি প্রত্যেকটা মা বোনের বা যে মহিলাগুলা বাইরের দেশে যায়, সৌদি আরব বিশেষ করে সৌদি আরবে যায়, তাদের পরিবারের খোঁজ নিয়ে দেখেন আপনারা, দেখবেন যে তাদের পরিবারের যে কোনো কেউ আপনার হলো অসুস্থ বা তার ছেলেকে যেন ভালোভাবে মানুষ করতে পারে, তার পরিবারকে যেন ভালোভাবে চলাইতে পারে, এই উদ্দেশ্যেই কিন্তু সৌদি আরবে যায়। তার ফলে কি হয়, কপিলদের কাছে তারা ধর্ষণের শিকার হয়। ম্যাক্সিমাম হলো কপিলগুলাই এই ধরনের স্বভাবের থাকে। অথচ সৌদি আরব ইসলাম কান্ট্রি দেশ। আমি তাদের সৌদি আরবকে সম্মানের সহিতই দেখতেছি, কারণ এটা আমাদের নবীজির জন্মস্থান। এখানে সব কপিলরাই যে খারাপ তা না, কিছু কিছু কপিলরা আছে তারা মেয়েদের প্রতি অনেক লালসা জাগে, যার ফলে কি হয় যে তাদের গৃহকর্মীগুলো আছে তাদের উপর নির্যাতন করে। তো আমার বোনরা কি করবে, কোনো করার কিচ্ছু নাই। এই কারণে কিছু নাই, যখন তারা এখানে দেশ থেকে অনেক টাকা খরচ করে বিদেশের মাটিতে যায়, যাওয়ার ফলে কী হয়, যখন তারা এই ধর্ষণের শিকার হয়, তারা কাকে বিচার দেবে, যাকে বিচার দেবে তারাই কিন্তু উল্টা এটা রিয়াক্ট করে। তো যার ফলে বিচার দেওয়ার কোনো উপায় নাই। আর বিশেষ করে এত টাকা খরচ করে ওখানে যায়, তারা যে রাগ করে চলে আসবে, চলে আসার পরে কী করে বাংলাদেশে কী করে খাবে, তাদের দেনা করে যেতেছে, কেউ জমি বিক্রি করে যেতেছে, বিভিন্ন উপায়ে তারা টাকা পয়সা নিয়ে তারপরে বাইরের দেশে যাইতেছে। কিন্তু হলো যদি আপনারা যদি তারা যদি রাগ করে চলে আসে, পুরো টাকাটাই মাটি হয়ে যাবে। আর বিশেষ করে আমি আমাদের বাংলাদেশের যে দালালগুলো আছে, যে দালাল ভাইগুলো আছে, তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। সেটা হলো কি, আপনারা যে বোনদের নিয়ে যান, এরা আমাদের মা বোন, আপনারা যে নিয়ে যান ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা এমন কিছু কাজ দেবেন যেখানে আমার বোনটা নিরাপদে থাকবে এবং মান সম্মান যেন অটুট থাকে, তার যেন কোনো ধরনের মান সম্মানটা নষ্ট না হয়। আমি আমার ভাই যারা দালাল বা যারা মানব এই ধরনের কাজ করে, বিশেষ করে বিদেশে লোক পাঠায় বা বিদেশে চাকরি দেয়, তাদের কাছে আমার এটাই অনুরোধ যে আপনারা এমন কিছু জায়গায় তাদেরকে নিয়ে দিবেন, তারা যেন নিরাপদে কাজ করতে পারে এবং তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয়। তো বন্ধুরা, আপনাদের মতামত কি? যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে বেশি কথা বলবো না। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর এরকম নতুন নতুন রিয়াকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।